ও তাই বলুন। আসলে হঠাৎ করে আপনাকে এত অচেনা লাগছিল, আমি ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। সে তো যাবেনি, আপনি যে ঢ্যাঁড়স। নাহিদের মুখখানা অপমানে আজ থমথমে হলো না, ঠোঁটের হাসিটাও কমেনি। আনন্দচিত্তে বলল, আবার বলুন তো, আপনার মুখে ঢেঁড়স শুনতে ঈদের মতো লাগে। নুহা চেহারা গোটায়। এ আবার কি উদাহরণ? কথার পিঠে বোকার মতো হেসে গেল নাহিদ। সত্যি বলতে ও এখনো নার্ভাস, এখনো সমান তালে বুক ধুকপুক করছে। নুহার মজা করা বললেও এই প্রসঙ্গ আগামী সপ্তাহখানেক দখল চালাবে মনে। নাহিদ বোকা ঠিক আছে, কিন্তু প্রেমিক তো। একটা প্রেমের ছোঁয়ায় গভীর অনুভূতির সাক্ষাৎ পেয়েছিল জীবনে, তাই একেবারেই যে কিছু বুঝবে না তা তো নয়। নুহাকে সত্যি মজা করেছে নাকি ও একটু বেশি বেশি ভাবছে? না, ওর মাথাটা আসলেই গেছে, একেবারে মাড়ির চিপায় ফেলে চিবিয়ে চিবিয়ে খেয়েছে মিরাজ। নাহলে নাহিদ তো এমন নয়। স্কুল কলেজে তার মতো ভদ্র ছেলে দুটো ছিল না। আর সেই ছেলে কিনা, না নাহিদ, আজ তোর একটা বিহিত চাই। তোকে সরল পেয়ে ছেলেগুলো চিংড়ি ভাজা করছে, কখনো কচুর মতো কাটছে, এসব তো আর মেনে নেওয়া যাচ্ছে না। আজ না হয় নুহার সামনে ইজ্জতটা যেতে যেতে বাঁচলো, কিন্তু কদিন যে স্পিডে ছুটছিস তাতে কোন দিন ইজ্জত সত্যি চলে যাবে কোনো নিশ্চয়তা নেই। তোকে আরো সতর্ক হতে হবে, চোখ কান খোলা রেখে মুখ বন্ধ করতে হবে। বন্ধুদের ওসব নষ্ট কথা ছেড়ে দিয়ে ভালো হওয়ার পরামর্শ দিতে হবে। শুনলে ভালো, না শুনলে সব কটাকে ডিভোর্স। ভাবুক নাহিদকে দেখে দেখে নুহার চোখ ভিজে ওঠে। এরকম টালমাটাল জীবন তো সে চায়নি, প্রেমেও পড়তে চায়নি কখনো। পড়লই যখন তখন এমন মানুষের কেন, যে মানুষ ওকে নিয়ে ভাবে না, ওর চিন্তায় মরে না, ওর চোখের ভাষা দেখেও যার বোঝার সাধ্য নেই। এই বুক ভাঙা কষ্টগুলো সারা জীবন কি ওকে একাই বইতে হবে? এর মধ্যে আয়েশা চা নিয়ে এলেন, এসেই বললেন, কি রে, তুই ওকে এখনো দাঁড় করিয়ে রেখেছিস কেন? এক কথায় দুরকম চিন্তায় মগ্ন দুজনেই নড়ে উঠল একটু। তিনি বললেন, বসো নাহিদ। না না আন্টি, আমি ঠিক আছি। আহা, বসো তো। নাহিদ বসলো। আয়েশা চায়ের সাথে পুডিং নিয়ে এসেছেন, পিরিচটা হাতে দিতে দিতে বললেন, তুমি এসে ভালোই করেছো বুঝলে। আমার এমনি কিছু কথা ছিল। হ্যাঁ আন্টি, বলুন না। আসলে তীব্রকে তো তেমন বাসায় পাই না। আমিও ব্যস্ত, ছেলেটাও ব্যস্ত, আমাদের স্কেজুয়ালি মিলছে না। তাই বরং তোমাকেই আগে আগে জানিয়ে দেই। নাহিদ সচেতন হয়ে বসে কিছু হয়েছে আন্টি? চাকস মেজাজে বলেন, আরে না না, পরশু নুহার জন্মদিন, সে ব্যাপারেই আর কি। নাহিদ স্বতঃস্ফূর্তি ধ্বনি তুলল। ও মাই গুডনেস, তাই নাকি? চোখাচোখিতে ঠোঁট টেনে হাসল নুহা। চোখের জল সে সন্তর্পণে কখন মুছে নিয়েছে। আয়েশা বললেন, ভাবছি একটু ছোটোখাটো আয়োজন করব। এই নিজেরা নিজেরা আর কি। কাছের দূরের মেহমানরা আসবে, তোমরাও থাকবে। কিন্তু আমি আসলে রান্নার ঝামেলাটা বাড়িতে রাখতে চাইছি না। এইটুকু ফ্ল্যাটে মানুষ এলেই তো গাদাগাদি হয়ে যাবে। তাই ছাদে বাবুর্চি দিয়ে ব্যবস্থা করব ভেবেছি। কিন্তু সমস্যা হলো এখানকার তেমন কিছুই চিনি না, বুঝলে কি। নাহিদ কথা টেনে নিল, আগ বাড়িয়ে বলল, ওসব নিয়ে আপনি ভাববেন না আন্টি, আমি আছি তো। টেবিলের সময় পাবে না, কলেজে আছে যেহেতু। তবে আমি এখন ফ্রি, আমি সব ব্যবস্থা করে দেব। কিন্তু বাবা, তোমারও তো অফিস আছে। নাহিদ ফোঁস করে শ্বাস ছাড়ল। নেই, চাকরিটা চলে গেছে। আয়েশা যেন আতকে উঠলেন। ও মা, সে কি, কেন? নাহিদ নুহার দিকে চাইল। ওকে পৌঁছে দেয়ার সেই দিনই চাকরিটা ফুস হয়ে গেছে। মেয়েটা জানে এসব, কতবার যে আফসোস করেছিল এ নিয়ে। এখন ওর মন খারাপ দেখলে হয়তো আরো আক্ষেপ করবে, তাই কালো মুখে চটজলদি হাসি আনলো নাহিদ। প্রফুল্লিত জানালো, তেমন কিছু না, যাতায়াত সিস্টেমটা ঝামেলা ছিল, তাই ভাবলাম আর একটু ভালো জায়গায় ট্রাই করি। ও আচ্ছা, তা যা ভালো বোঝো। তুমি কত ব্রিলিয়ান্ট। নুহা বলেছে আমাকে, তোমার জন্যে কাজের অভাব হবে না। দোয়া রাখবেন আন্টি। তবে আপাতত যখন ফ্রি আছি, নুহার জন্মদিনে আপনাকে সাহায্য করার সব দায়িত্ব আমার। আপনি শুধু জানাবেন কোথায় গিয়ে কাকে ডাকতে হবে। এত খুশি হলেন আয়েশা আপ্লুত কণ্ঠে বললেন, যাক বাবা, নিশ্চিন্ত করলে আমাকে। তুমি পাশে থাকলে আর কোনো চিন্তাই হবে না। নাহিদ ততক্ষণে চা শেষ করেছে, উঠে দাঁড়ালো এবার। আচ্ছা আন্টি, এখন আসি আমি। ঠিক আছে, যাও, এসো আবার। নাহিদ বেরিয়ে গেল। দরজার উপাশে গিয়ে হাত নেড়ে হেসে বায়ে বোঝালো নুহাকে।
ঘরে না ঢুকে নিচে নেমে গেল। কিন্তু যাওয়ার আগেই ওই হাসি সহ্য হয় না মেয়ের। বুকের উত্তালতায় অতিষ্ঠ হয়ে ধরাম করে দৌড় চাপালো সে। পেছন থেকে আয়েশা বললেন, সত্যি ছেলের দুটোকে যত দেখি তত অবাক হই। এই যুগে আমাদের পাশের ফ্ল্যাটে দুটো স্বর্ণ থাকে, বুঝলি? নাহিদ যে এত চমৎকার ছেলে প্রথমে তো ধরতেই পারিনি। এখন দিন দিন কি যে মুগ্ধ হচ্ছি ওর উপর। নুহা এক টুকরো মরণ শ্বাস ফেললো। ভাবলো মনে মনে, এই মুগ্ধ হওয়ার চক্করেই আমি আটকে গেছি আম্মু। ঢেঁড়সটা আমার মন নিয়ে ভেতরে থেকে আমাকে পুরো শেষ করে দিল। হীরা স্বর্ণ না ছাই। একজন আমাকে প্রেমের ফাঁদে ফেলে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, আরেকজন পুষ্পিতাকে নিয়ে এই রোদের ভেতর কোথায় কোথায় ঘুরছে কে জানে। ঘড়িতে একটা ছুঁই ছুঁই ভাব। অমনি ছুটির ঘন্টাটা তারস্বরে বাজলো। ইন্টারমিডিয়েটের মেয়েগুলো দৌড়ে বের হলো আগে। গায়ের সাদা সাদা ইউনিফর্ম যেন উজ্জ্বল সকালে শ্বেত বকের লোমের মতো লাগছে। ভার্সিটি শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়লো পরে। করিডোরে তনুজার সাথে সাথে পা মিলিয়ে হাঁটছিল পুষ্পিতা। আচমকা ঝড়ো হাওয়ার মতো কেউ একজন পাশ কাটিয়ে গেল। পুষ্পিতার নরম বাহুতে দেহের সংঘর্ষ স্পষ্ট। মেয়েটা চমকে সরতে যায়। প্রকট চোখ সামনে পড়তেই নিভে আসে পরপর। তীব্র হেঁটে যাচ্ছে। লম্বা লোকটার হাঁটার ভঙ্গি এত দারুণ, দর্জনার ভিতর নিঃসন্দেহে আলাদা করা যাবে। এগিয়ে যাওয়া পুরুষটিকে দেখে প্রেমের স্বভাবে পুষ্পিতার বুকটা ধক করে কাঁপে। অদ্ভুতরে লজ্জায় কপল জোড়া লালিত। মানুষটা ইচ্ছে করে এমন করলো, তাই না? কি খারাপ। তখনই কানে এলো একটা লম্বা দীর্ঘশ্বাসের শব্দ। হতাশ চোখে তীব্রর প্রস্থান দেখছে তনুজা। ভীষণ আফসোস করে বলে, স্যার, আমার সাথে এমন না করলেই পারতেন। আমি কি দেখতে ভালো নই? সেদিন ধমক না দিয়ে ফোন নিলে এতদিনে আমাদের বিয়ে হয়ে যেত বলো। সবই ভাগ্য। স্যার বুঝলেন না, ওই দিন ধমকের জন্য তার কপাল থেকে কত ভালো একটা বউ মিস হয়ে গেছে। কথা শেষ করে আবারও শ্বাস ফেলল মেয়েটা। পরতে পরতে কেবল অনুতাপ। পুষ্পিতা ফিক করে হেসে ফেলল আজ। নীরব হাসিটা তনুজার কানে যায়নি। মেয়েটা এখনো তীব্রর যাওয়া দেখতে ব্যস্ত। আজ আর এতে পুষ্পিতার মন খারাপ হলো না, একটুও না। বরং আত্মগরিমায় শীর্ণ বুক ফুলে ফেপে উঠল। যে মানুষটাকে পেতে কেউ কেউ আফসোস করছে, সে মানুষ নিঃশ্বাসের মতো ওকে ভালোবাসে। এতকাল জীবনটাকে তুচ্ছ ভাবা পুষ্পিতার এখন এমন মানুষ আছে যার কাছে তার একটা দূরত্ব দুঃসহ আজকাল। বেঁচে থাকতে এর বেশি আর কি চায়? গেট অবধি এসে তনুজা নিজের মতন বাড়ির পথ ধরল, কিন্তু পুষ্পিতা দাঁড়িয়ে রইল অমন। কাঁধ ব্যাগটা বুকে চেপে এদিক ওদিক দেখছিল সে। হন্যে ডাগর চোখ কারো হদিস পেতে মরিয়া। ঠিক সেই সময় পেছনে এসে দাঁড়ালো তীব্র। গলার শ্লেষ্মা কাটিয়ে মেয়ের মনোযোগ আনলো নিজেতে। পুষ্পিতা ফিরল চকিতে। তীব্র ভ্রু নাচায়। অমনি লজ্জায় এক প্রস্ত গুটিয়ে গেল তরুণী। আনত চিবুকে মাথা নাড়ল, দুপাশে বোঝালো, কিছু না। তীব্র কথা বাড়ালো না। পার্কিংয়ে গাড়ি আনতে গেল। পুষ্পিতা চেয়ে রইল নির্নিমেষ। মানুষটা চওড়া কাঁধ দেখে দেখে হাসলো ঠোঁট চেপে। কখনো কি ভেবেছিল একটা অচেনা অজানা পুরুষের প্রেমে এমন উতলা হবেও, যাকে দেখা মাত্রই আন্দোলন চলবে হৃদয়ে, ধরফর করবে বক্ষপট, পিটবে, ঘাম ছুটবে, রন্ধে রন্ধে জাগবে শিউরে ওঠার আজ। তীব্র জিপ নিয়ে সামনে এসে থামে। পুষ্পিতা লাজুক হাসি পিষে নিল ঠোঁটে ও দরজা ঠেলে দিল। পুষ্পিতা বসলো জড়সড় হয়ে। এত লজ্জা লাগছে, কথা বলতে পারছে না, না পারছে পাশের মানুষটাকে দেখতে। তীব্র গাড়িতে টান বসালো। হুইল ঘোরাতে ঘোরাতে পাশ ফিরে চাইলো এক পল। বড্ড সাবলীল শুধালো, বেশি লজ্জা পাচ্ছ? পুষ্পিতা আইঢাই করে উঠে শক্ত পিঠে সতর্ক হতে চায়। ঘন ঘন মাথা নেড়ে বলে, না মানে তীব্র বলল, আমার সাথে এত লজ্জা পাওয়া কি ঠিক হচ্ছে? পুষ্পিতা হাত তুলে নাকের ডগায় জমে থাকা ঘাম মুছল। জড়িয়ে যাওয়া জিভে কথা এড়াতে বলল, আজ অনেক রোদ, তাই না? কাছে এসো, বুকের মধ্যে ঢুকিয়ে রাখি। এখানে রোদ নেই। পুষ্পিতার শ্বাস আটকে গেল কুণ্ঠায়। ঠোঁট গোজ করতেই তীব্র বলল, কাল যে আমাকে জড়িয়ে ধরলো, বললো আমাকে ভালোবাসে, আজ তার গলা দিয়ে শব্দই ফুটছে না। আছো? পুষ্পিতা চোখ খিচে বাইরে তাকায়। কি লোক রে ভাই, কালকের ওসব নিয়ে ওকে লজ্জা দিচ্ছে। এখন যদি সেও পাল্টা কিছু বলে দেয়, বলে যে কাল তো আপনিও কিছু কম করেননি, কে আমাকে বুকের ভিতর ঠেসে টুসে বলেছিল তোমাকে ছাড়া আমি মরে যাব। নেহাত পুষ্পিতা ভালো মেয়ে, লাজ লজ্জার মাথাকে ওসব বলতে পারছে না। ও হঠাৎ খেয়াল করলো তীব্র অন্য রাস্তায় ঢুকছে। এটা তো বাড়ির রাস্তা নয়, সম্পূর্ণ উল্টো পথ। কৌতূহলের দাপাদাপিতে জিজ্ঞাসা করলো, এদিকে কোথায় যাচ্ছি আমরা? ঘুরতে। পুষ্পিতা চোখ বড় করলো। এই দুপুরবেলা? রাত হলে ভালো হতো। তীব্রর মিটিমিটি হাসি দেখে সিদ্ধারা শক্ত করলো পুষ্পিতা। মুখ ফিরিয়ে বলল, আপনি খুব খারাপ।
তীব্র হাসলো, কিছু বলল না। আধা ঘন্টার মাথায় গাড়ি এসে থামলো একটা বড় পার্কের সামনে। ঝুলন্ত সাইনবোর্ড দেখে পুষ্পিতা অবাক হয়ে বলল, আমরা এখন পার্কে যাব? কত রোদ, এর মধ্যে ঘুরলে শরীর খারাপ করবে না? তীব্র ততক্ষণে নেমে গেছে। কথার পিঠে জবাব এলো। নামো। পুষ্পিতা নিঃশ্বাস ছাড়ে। কাল রাতে তার প্রেমের তাপে হা হুতাশ করা লোকের সঙ্গে আজ এর কোনো মিল নেই। একটা উত্তরও দেখো ঠিকঠাক করে দিচ্ছে না। চুপচাপ নামতে নিলে তীব্র হাত বাড়ালো। মেয়েটার ফর্সা মুখ তুরন্ত রাঙা হয়ে আসে। লাজুক ভঙ্গিতে প্রেমিকের বাড়ানো হাত ধরল সে। কোমল ফুল যেমন যত্নে সাবধানে ধরা হয়, তীব্র অমন সন্তর্পণে নামিয়ে আনলো তাকে। এসো। মেয়েটা কলের পুতুল বনে পা বাড়ায়। বিশালাকার পার্কের এ মাথায় দাঁড়ালে ও মাথা দেখা যায় না। এত গাছ, সবুজের বুকে হলদে রোদ যেন ডালে ঝোলানো, জীবন্ত সোনালু। দুপুর হলে কি হবে, লোকের তো অভাব নেই। পুষ্পিতা চারিপাশ দেখছিল। উদাম পার্কে কড়া রোদে ঘুরবে ভেবেই মাথার দুপাশে নেচে উঠল ব্যথায়। তীব্র টিকিট কাটল ঠিকই, তবে পার্কের খোলা অংশে গেল না। লম্বা পায়ে উল্টো দিকে রিসোর্টের পথ ধরল। ছাউনির নিচে পাতানো যে রেস্তোরাঁটা এখানে রমরমিয়ে চলছে, ভীতু মেয়েকে নিয়ে গেল সেথায়। বেতের চেয়ারটা টেনে দিয়ে আগে বসালো ওকে। মুখোমুখি আরো দুটো চেয়ার আছে, অথচ তীব্র এসে বসলো ঠিক পুষ্পিতার পাশে গা ঘেঁষে। মেয়েলি দেহটা লজ্জাবতীর্ণে চুপসে গেল। অমনি তীব্রর উষ্ণ গতর, নেশালো চোখ, শরীর হতে ছুটে আসা ঘ্রাণ, সব মিলিয়ে পুষ্পিতার রুহ এসে গলায় ঝুলে থাকে। তীব্রর ওসবে মন নেই। পুষ্পিতার নরম আঙ্গুলে নিজের খসখসে আঙ্গুল গুজল সে। কানের পাশে তার নিখাত স্বর। এদিকে তাকাও। পুষ্পিতা শুনল না, চেয়ে রইল নিচে। তীব্র চিবুকটা ধরে নিজের দিকে ফেরালো, ভ্রু কুচকে বলল, এখনই এত লজ্জা পেলে বিয়ের পর কি করবে? তখন তো এর থেকেও বেশি কাছাকাছি থাকবো। পুষ্পিতার চোখ মারবেল। তীব্র সেদিনের কথাটাই কানে বাজলো আবার। সামনে এর থেকে অনেক বাজে অবস্থায় থাকতে হবে। আজকে যেন সেই কথার অর্থ সাফ সাফ ভাবে বুঝে নিল মেয়েটা। চৈত্র মাসে বৃষ্টি পড়ার মতো শুকনো গলায় হেঁচকি উঠে গেল। অমনি হেসে ফেলল তীব্র। রিল্যাক্স, আই এম কিডিং। এত বড় বড় করে তাকানোর কিছু নেই। পুষ্পিতার হেঁচকি তাও কমছে না। তীব্র তেরে হাসি আটকাতে ঠোঁট পিষল দাঁতে। মেয়েটার মনোযোগ ঘোরাতে ভিন্ন প্রসঙ্গ তুলল। ফ্ল্যাটে যেতে চাইছো না কেন? পুষ্পিতা সত্যিটা মুখে আনতে পারল না। পুরন্ত ঠোঁট নামিয়ে রাখলো কোলে রাখা ব্যাগের উপর। তীব্র নিজেই বলল, আমার জন্য? চিবুক গলায় ঠেকিয়ে মাথা ঝাঁকায় সে। তীব্র হাতের বাঁধন দৃঢ় করলো আরো। যদি আমিও যাই তাহলে যাবে? পুষ্পিতার হেঁচকি টেচকি উধাও। অবাক হয়ে বলল, আপনিও যাবেন? কিন্তু কিন্তু কিভাবে? আমি ওই ফ্ল্যাটের 4 তলা ভাড়া নিয়েছি। এক ঘোষণায় তরুণীর নিভন্ত আঁখি চকচকিয়ে উঠল। কণ্ঠ শৃঙ্গে তুলে পড়ল, সত্যি? কিন্তু 4 তলা নিলেন কেন? এই বাসার মতোই পাশাপাশি নিতেন। চেয়েছিলাম, খালি নেই। একটু মন খারাপ করলো পুষ্পিতা। পরপর সফুর্ত হেসে বলল, থাক, আপনি যাচ্ছেন তাতেই হবে। ওর ফর্সা হাতটা একটু উঁচুতে তুলল তীব্র। চিকন আঙ্গুলে স্লাইড করে বলল, আচ্ছা, এখন তো তোমার নিজের একটা বাড়ি আছে, তুমি কারো দ্বারস্থ নও, তাহলে নিজের বোনের সাথে যোগাযোগ করছো না কেন? পুষ্পিতা চমকে বলল, আপনি মনিকে চেনেন? না, তবে রাহাতকে চিনি। হি ইজ সাচ আ লাভলি চাইল্ড। পুষ্পিতা আগের থেকেও বিস্মিত। আপনি রাহাতকেও চেনেন? ও হ্যাঁ, চেনেনই তো। আপনি তো ওর সেই বকাটে বিট্টু। বিট্টু উচ্চারণ করতে গিয়ে নাক সিটকানোর মতো করলো মেয়েটা। তীব্র মজা পেল তাতে, বলল, আশ্চর্য, বখাটের সাথেই তো প্রেম করছো এখন তাহলে? পুষ্পিতা দীর্ঘশ্বাস বুকে লুকালো। নিঃসহায়ের ন্যায় জানালো। কি করব? বলতে বলতে সে নিজেই থেমে গেল। কাল তো মনের তাল হারিয়ে ভালোবাসি বলে ফেলেছে, আজ পারবে কিভাবে? লজ্জা করছে তো। তীব্র এক ভ্রু তুলল। কি, ভালোবেসে ফেসে গিয়েছো তাই তো? ঠোঁট উল্টে মাথা নাড়ল পুষ্পিতা। তাও ভালো, ফেসে কোথাও যেতে হয়নি। আমাকে যে ঢাকা থেকে এখানে টেনে আনলে তার বেলা। পুষ্পিতা বুঝলো তীব্রর সাথে যুক্তিতে সে নাদান শিশু। কথা কাটাতে বলল, রাহাত কিন্তু আপনার ফ্যান ছিল জানেন। খালুজান যখন মাঝে মধ্যে এসে আপনার কথা বলতো, সাবধান করতো আমাদের, ও তখন পুরো আলাদা। সব কিছু এত মুগ্ধ হয়ে শুনতো। আমাকে তো একদিন বলেছিল, কিন্তু আমি যে ওকে আপনার সাথে মিশতে বারণ করেছিলাম, তারপরেও মিশেছে। তীব্র উত্তরটা দিল একটু ঘুরিয়ে। তোমাদের ছবিটা ওই আমাকে দিয়েছিল। পুষ্পিতা হাঁ করে বলল, কি? ও তোমার জন্য কষ্ট পাচ্ছে। এখন তোমার কোনো টানা পূরণে নেই, চাইলে যোগাযোগ করতেই পারো। পুষ্পিতার কণ্ঠে শঙ্কা। না না না, খালুজান যদি অশান্তি করে, উনি আমাকে পছন্দ করেন না। আমার সাথে
মনির যোগাযোগ আছে, জানলে কুরুক্ষেত্র বাঁধাবেন। তীব্র শুভ্র উজ্জ্বল মুখটায় আচমকা কেমন রহস্য ছেয়ে গেল পুষ্পিতার চেহারায় তার দৃষ্টি, অথচ ভেতরটায় অন্য কিছু। ঠোঁটের হাসিটা চতুরের ন্যায় দেখালো, বেশ ভাবলো। কুরুক্ষেত্র বাঁধানোর মতো অবস্থায় তো ও নেই ভীতু মেয়ে। যে হাত দিয়ে তোমাকে বাড়ি থেকে বের করতে চাইতো তা ভাঙা গলায় ঝুলিয়ে দিয়েছি। কি ভাবছেন? হুম, কিছু না। শোনো, এত ভয়ের কিছু নেই। আমি বলছি তুমি একটা ফোন করো ওদের, এখানে ডেকে পাঠাও। এরপরেও কিছু হলে আমি তো আছি, আমি সামলে নেব। এতক্ষণ ধরে রাখা হাতের বাঁধনে এবার বাম হাতটাও রাখলো তীব্র, শক্তপোক্ত কণ্ঠস্বরে অশেষ নম্রতা। এখন আর তুমি একা নেই, আমি সব সময় তোমার পাশে আছি, থাকবো। আর আমি যতক্ষণ থাকবো আমার ভীতু মেয়ের দিকে কেউ চোখ তুলে তাকাতেও পারবে না। কথাটা কি ছিল জানা নেই, আনন্দে একটা কান্নার তুবড়ি পুষ্পিতার গলায় ছিটকে এলো। দু চোখ ছাপালো নোনতা স্রোতে, ভেজা গলায় বলল, আপনি আমায় এত ভালোবাসবেন না স্যার। আমার কপালে ভালো কিছু বেশি দিন থাকে না। আপনার ভালোবাসা দেখে খুব ভয় হচ্ছে। এত সুখ আমার কপালে সইবে তো? নুহার পশুর জন্মদিন এগিয়ে এলো রোদের মতো। ঝুপ করে সূর্য উঠে যেমন দিন আসে, অমন তাড়াহুড়ো এদিক বিদিক ঘুরে বেড়ালো ঘড়ির কাঁটা। এখন বাজে 11:30। নুহা টেবিলে বসে পড়ছে, আর মিনিট 30 পরে 19 ছাড়িয়ে 20-এর কোঠায় পা রাখবে সে। আর এই জন্মদিন নিয়ে সারাদিন বেশ তোড়জোড় চালিয়েছেন আয়েশা। একা নন যদিও, কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব সামলেছেন নাহিদ। বাবুর্চি ঠিক করা, ফুলের অর্ডার, কেক অর্ডার, বেলুন দিয়ে ঘর সাজানো, এরকম টুকিটাকি অনেক কাজ। নাহিদের প্রতি মুগ্ধতায় আয়েশা খাতুন গদগদ। এখন বাজারটা করতেও ওকে সাথে নিয়ে গিয়েছিলেন। কাল সন্ধ্যাবেলা অনুষ্ঠান, পুরো বিল্ডিং এর সাথে নিজেদের কিছু আত্মীয় স্বজন ডাকা হয়েছে, সাথে 2-4 জন অফিস কলিগ আসবে। তবে নুহা ভার্সিটির কাউকে বলেনি, ওখানে কারো সাথে তার বিশেষ খাতির নেই। সব থেকে বড় কথা, এই গোটা অনুষ্ঠান নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। শুধু মা আর পুষ্পিতার আনন্দ দেখে সায় মিলিয়ে যাচ্ছে। ভেতরে ভেতরে মনের সাথে প্রেমের যুদ্ধে বিধ্বস্ত সে। এই যে পড়তে বসেছে এখন, এটাও তো উসখুসে, ভেতরটাকে ব্যস্ত রাখার প্রয়াস। আজকাল মাথার মধ্যে সারাক্ষণ নাহিদ ঘুরে বেড়ায়। নুহা নিশ্চিত এবার সেমিস্টারে ভার্সিটি টপার কেন, পাশের মুখ দেখবে কিনা সন্দেহ। আজকে সারাদিন নাহিদ ঘরে আসা যাওয়া করেছে, মায়ের সাথে সাথে সব কাজে হাত লাগিয়েছে। চোখের সামনে তাকে এতবার ঘুরতে দেখে নুহার ভেতরটা কাহিল প্রায়। বশীভূতের ন্যায় এক যুবকের প্রতি মগ্ন হওয়ার চিহ্ন মোছার কোনো অস্ত্র আছে? নেই। থাকলে নুহা কবে মুছে ফেলতো। চারিপাশটা দেখলো একপল, পুষ্পিতা কোথাও নেই, অনেকক্ষণ ধরেই দেখছে না। কি করছে? পরপর ভাবলো কি আবার করবে, কাজ করছে হয়তো। এই মেয়েটাও না আর কত কাজ করবে, জন্মদিন ওর, অথচ পুষ্পিতা লাফালাফি ছোটাছুটি বেশি, পা দুটো জিরোচ্ছেই না। তার উপর নতুন নতুন প্রেম করছে, প্রেমিক পাশের ফ্ল্যাটেই থাকে, আজকাল বই ছুঁয়ে দেখে না। কদিন পর তো ওরও পরীক্ষা, রেজাল্টে যে কি করবে। পুষ্পিতা তখন রান্নাঘরে তাড়াহুড়ো করে হাতের কাজ সারছে, আবার খেয়ালও রাখছে যাতে শব্দ না হয়। মাঝে মধ্যে সতর্ক নয়ন বুলিয়ে আনছে কক্ষ হতে। চুলায় একটা কেক বানিয়েছে সে, রাহাতের জন্য বহুবার বানায়, হাত বেশ পাকা। কুসুম রঙের কেকের উপর পুরোটা চকলেট ছড়ানো, নুহার ভীষণ পছন্দ এটা। পুষ্পিতা ওর উপর গোটা গোটা অক্ষরে লিখল, হ্যাপি বার্থডে মাই হ্যাপিনেস। ওদের রান্নাঘরে ছোট্ট জানালাটা ছাদমুখী তৈরি, ভেতর না হলেও সিঁড়ি থেকে কেউ ছাদে ঢুকলে এখানে দাঁড়িয়ে স্পষ্ট দেখা যায়। পুষ্পিতা যখন কাজে মশগুল, হঠাৎ মনে হলো কেউ একজন দাঁড়িয়ে আছে ওখানে। মেয়েটা চকিতে চোখ তুলে চাইল। নাহিদ হাত নেড়ে নেড়ে ডাকছিল এতক্ষণ। ও চাইতে এক টুকরো স্বস্তির হাসি টানলো ঠোঁটে, চোখ মুখের ইশারায় বোঝালো ঘরের দরজা খুলে দিতে। পুষ্পিতার সরল কপাল বেঁকে বসে। দরজা খোলার জন্য এভাবে ডাকছে কেন? ডোরবেল দিলেই তো হতো। নাহিদ ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ থাকতে বোঝাচ্ছে, মানা করছে কথা বলতে। পুষ্পিতার অতশত ভাবল না। নাহিদের ব্যাপারে সুপারিশ সে তীব্র থেকে পেয়েছে, নুহার থেকে তো সব সময় পায়। পুষ্পিতা হাত তুলে বোঝালো খুলছি, তারপর ছুটে এলো। দরজা খুলতেই শশব্যস্ত এগিয়ে এলো নাহিদ, ফিসফিস করে কিছু একটা বলল। সহসা চোখ কপালে তুলল পুষ্পিতা, এত রাতে? ওর কণ্ঠে অনুনয়। প্লিজ প্লিজ। পুষ্পিতা চিন্তায় পড়ে গেল, আবার নাহিদের অনুরোধ ফেলতেও পারছে না। একটু ভেবে বলল, আচ্ছা আপনি যান, আমি দেখছি। খুশি হলো নাহিদ, অমন ফিসফিস করেই জানালো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। পুষ্পিতা দৌড় চাপে ভাবলো কিছুক্ষণ কিভাবে কি করবে। ঘড়িতে একবার দেখে নিল সময়টা। আচমকায় কাঁধে হাত পড়তেই নুহা চমকে উঠল একটু, যেন গভীর ধ্যানে ছিল। পুষ্পিতা অবাক হয়ে পড়ল, এমা, এত কি ভাবছিলি? না কিছু না, বল না কি বলবি। আম্মু ঘুমিয়েছে। হ্যাঁ, মাত্র শুতে গেল।
ও, পুষ্পিতা হুট করে আবদার ছুড়ল। চল ছাদে যাই। নুহার চোখ প্রকট। এখন? বাইরে কত বাতাস, ঠান্ডা, ভালো লাগবে, চল। না রে, আমি এখন যাব না। পুষ্পিতা গাল ফুলিয়ে বলল, তুই দিন দিন কেমন হয়ে যাচ্ছিস নুহা। আগের মতো হাসছিস না, আনন্দ করছিস না, আমি খেয়াল করে দেখেছি। সব সময় কি একটা চিন্তায় থাকিস। কি হয়েছে তোর, যেটা আমাকেও বলা যায় না? শ্রান্ত চোখে চাইল মেয়েটা। তুই তো নিজের জ্বালাতেই চলছিস, আর আমি কি বলবো? এখন কি করে বলবো ভেতরে ভেতরে আমি কিভাবে মরে যাচ্ছি? প্রেম এত ভোগান্তি, আমাকে আগে একটু বলে রাখতে পারতে পুষ্পিতা। মনটাকে নাহিদের কাছে যাওয়া থেকে টেনে হিচড়ে হলেও আটকে রাখতাম আমি। কিন্তু অভিব্যক্তি লুকাতে চট করে হাসল সে। স্ফূর্ত গলায় বলল, আচ্ছা বেশ, ছাদে গেলে প্রমাণ হবে আমার কিছু হয়নি। তাহলে চল যাই। আচ্ছা, আন্টিকে বলে আসি। পুষ্পিতা ছুটল। সেই চপল গতির দিকে চেয়ে মুচকি হাসল নুহা। পুষ্পিতার এমন চঞ্চলতা সে কোনোদিনও দেখেনি। আগে কি বিষণ্ণ মুখে ঘুরত, ভয় ডরে চুপসে থাকতো সারাদিন। এত হাসি তো দূরের কথা, তেমন কথাই বলতো না। আর আজ এক সঠিক পুরুষের ছোঁয়ায় কতখানি বদলে গেছে। কি উৎফুল্ল! বন্ধুর উচ্চার দেখে নিজের কষ্ট বেমালুম ভুলে গেল নুহা। পুষ্পিতা ফেরত এলো মিনিট কয়েক পরে। আয়েশা সব শুতে যাওয়ায় সজাগী ছিলেন। এত রাতে ছাদে যাওয়া নিয়ে প্রথমে দোনামোনা করলেও পুষ্পিতার মুখের উপর বিশেষ আপত্তি করেনি। মেয়েটা ছটফটিয়ে বলল, আন্টি যেতে বলেছেন, তবে বেশিক্ষণ থাকা যাবে না, তাড়াতাড়ি চলে আসতে হবে। অনীহাতেও হাসলো নুহা। আচ্ছা চল। পুষ্পিতা তককে তককে হাঁটছিল। ইচ্ছে করে পেছন থেকে নুহাকে সামনে দিয়ে রাখলো। ছাদের দরজা এখনো বাল্ব জ্বলছে। হলদে প্রভায় সবকিছু মোটামুটি পরিষ্কার দেখা যায়। নুহা সেই আলো গায়ে মেখে চৌকাঠ পেরিয়ে পা রাখলো ছাদে, কিন্তু পুষ্পিতা গেল না, দাঁড়িয়ে পড়লো দোরগোড়ায়। নুহা ভেতরের দিকে এগোতে এসে ছুট লাগালো পালাতে। পাশের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসা মানুষটার সাথে সময় মিলতেই শক্ত বুকে ধাক্কা লাগলো জোরে। তোপে উল্টে পড়তে ধরলো পুষ্পিতা। তীব্র চট করে কনুই চেপে ধরে। পরপরই দুষ্টু হাতটা ইচ্ছে করে কোমরে নিয়ে যায়, তারপর ঝট করে টেনে আনে কাছে। অস্থির পুষ্পিতাকে বলে, রিল্যাক্স, এত ছোটাছুটি কিসের? মেয়েটা হাঁপ ছাড়ার বদলে গুটিয়ে গেল আরো। লতানো কোমরে তীব্রর হাতের ছোঁয়া বৃহৎ করে তা। পুষ্পিতা আই ঢাই করলো হাত সরাতে। তীব্র বুঝে নিল, হাত সরালো সহসা। এতক্ষণে রুদ্ধ শ্বাস ছাড়লো পুষ্পিতা। ঠিকঠাক হয়ে দাঁড়ালো। তীব্রর কণ্ঠ সাবলীল। কটা বাজে এখন? বাইরে কি করছিলে? পুষ্পিতা অমনি উদ্বেল হয়ে উঠল। হড়বড়িয়ে বলল, জানেন, নাহিদ ভাই মনে হয় নুহাকে কিছু একটা সারপ্রাইজ দেবে। আমাকে বলেছিল ওকে ছাদে নিয়ে আসতে। নুহা এত অবাক হবে না, আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। পুষ্পিতা যত প্রফুল্ল ততোধিক সন্দেহী চোখে চাইল তীব্র। দুই ভ্রু উঁচিয়ে বলল, সারপ্রাইজ দিচ্ছেন নাহিদ? বাহ, আমার অবশ্য আগেই মনে হয়েছিল এদের মধ্যে কিছু একটা আছে। পুষ্পিতা মিহিসরে প্রতিবাদ করলো, একদম না, এমন কিছু হলে তো নুহা আমাকে বলতো। এসব তোমাকে কেন বলবে? পারি, আমরা বেস্ট ফ্রেন্ড না? বেস্ট ফ্রেন্ড হলেই সব বলতে হয়? তুমিও বলবে? হ্যাঁ, বলবো তো। তীব্রর কণ্ঠস্বর নেমে এলো হঠাৎ। সব বলবে? হ্যাঁ। ডান ভ্রুটা তুলল সে। সব? আমাদের মধ্যে যা হবে সেটাও? পুষ্পিতা সাগ্রহে ঘাড় নাড়তে গিয়েও সতর্ক হলো। তীব্র চোখে মুখে পরিবর্তন নেই, অথচ ঠোঁটের ভাঁজে চকচক করছে দুষ্টুমি। কুণ্ঠায় পুষ্পিতার ধরনই দ্বিধা হয়ে যায়। তীব্র আরো কিছু বলতেই যাচ্ছিল, মেয়েটা সেই সময় দিল না। হাঁসফাঁস করে মুখটা চেপে ধরল ওর, মাথা নাড়ল ঘন ঘন। আর কিছু বলতে হবে না, চুপ করুন, চুপ করুন। নুহা যখন আবিষ্কার করলো পেছনে পুষ্পিতা নেই, ততক্ষণে অনেকটাই দেরি। সামনের পুরুষালী অবয়ব এগিয়ে আসছে এদিকে। নুহা চমকে গেল খুব, চোখ বড় করে বলল, আপনি? নাহিদের দুটো হাত পেছনে, পুরুর ঠোঁটে বাঁধ ভেঙেছে হাসির। ভীষণ উত্তেজিত সে। শুভ জন্মদিন নুহা। নুহা বিস্ময়ে আকাশ থেকে পড়ল। 12টা বেজে গেছে, আজ ওর জন্মদিন। সেজন্যই নাহিদ ঠিক এই সময় উইশ করতে এলো। ছেলেটার কাছেও এতটা গুরুত্বপূর্ণ। নাহিদ বাম হাতটা সামনে আনলো তখনই। এক থোকা গোলাপ, তাতে বলল নিষ্পাপের মতো, সেদিন বুকে থেকে গোলাপ বের করলাম না, তখনই বুঝেছিলাম এটা আপনার প্রিয় ফুল, তাই এতগুলো এনেছি। নুহার অষ্টপুট আলাদা হয়ে গেল। স্তম্ভিত সে ভালো লাগার দোলায়। নাহিদ তাগাদা দিল। কি হলো, নিন। ও জ্বরের মতো হাতে নিল ঠিকই, তবে আঙ্গুল বোলাতেই কপাল গোছালো। এগুলো তো নকল। হ্যাঁ, আর্টিফিশিয়াল, কিন্তু দেখতে আসল ফুলের মতো। অনেক খুঁজে পেয়েছি জানেন। ভাবলাম গাছের ফুল দিলে আজকের পরেই নষ্ট হয়ে যাবে। আপনার জন্মদিনে আমার দেওয়া প্রথম উপহার নষ্ট হলে চলে,
তাই এমন কিছু এনেছি যেটা আপনার পছন্দ হবে, আবার সারা জীবন নিজের কাছে রেখে দিতেও পারবেন। যখন এটা দেখবেন মনে করবেন এই অদমের কথা। নাহিদ হেসে হেসে বললেও নুহার চোখ দুটো টলমলে হলো। পরক্ষণেই উদাস হাসলো সে। বোকা ছেলে, আমি তো তোকেই মনের মধ্যে সারা জীবনের জন্য নিয়ে বসে আছি, আলাদা করে মনে করার কি আছে? ওই হাতে কি? নাহিদ মনে পড়ার ভঙ্গি করে বলল। ও হ্যাঁ, দাঁড়ান। ডান হাত সামনে আনতে একটা ছোটখাটো কেকের দেখা মিলে। নুহা হাঁ করে বলল। কেকও এনেছেন? নাহিদ সানন্দে জানায়। অবশ্যই, আমি ভেবেই রেখেছিলাম জন্মদিনে আপনাকে সবার আগে কেক খাওয়াবো, সেজন্যই তো পুষ্পিতা। কথার ভেতর জিভ কাটলো। সরি, সে তো এখন আমার হবু ভাবে, ওনাকে অনুরোধ করে আপনাকে এখানে এনেছে। নুহার হাসি বাড়ল পুষ্পিতার তখনকার কাণ্ড দেখে। এই জন্যে ছাদে আসার এত পায়তারা? যে মেয়ে আগে একটা মিথ্যা বলতে গেলে 10 বার তোতলাতো, সে আজ পাকা অভিনয় করেছে। আর নুহা ধরতেই পারেনি। এজন্যই পেছনে থেকে ভেগে গেছে গাধিটা। তীব্র ভাইয়ের সাথে থেকে থেকে কত উন্নতি করেছে তাহলে। নাহিদ বেশি সময় নিল না, পকেট থেকে মোম বের করে ফটাফট বসিয়ে দিল কেকে, তারা দিল ফের। নিন, ফু দিন, এত বাতাস না, নিভে যাবে। নিন নিন। নুহা মাথা নুইয়ে ফু দেয়, সাথে সাথে নাহিদ চাপা কণ্ঠে আওড়ালো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তারপর কেক কাটলো নুহা। দুদিকে ক্রস করে দুটো পোজ দিতে নাহিদ ব্যস্তভাবে হাতে তুললো, একটু সংকোচ শূন্য বলল। হ্যাঁ, করুন। নুহা হাঁ করলো। কেক খাওয়াতে গিয়ে ঠোঁটের ত্বকে লাগলো অল্প। নাহিদ আজ হয়তো বেশি যত্ন করার যুদ্ধে নেমেছে, একেবারে জড়তাহীন। সেটুকু মুছিয়ে দিল সে। নুহার সবকিছু থমকে গেল। তখনই টের পেল গলবিলে কিছু কান্নারা কুণ্ডলি পাকিয়ে ঘুরছে। আকাশ বাতাস কাঁপিয়ে কাঁদতে ইচ্ছা করছে তার। ওই যে সেদিন যেভাবে পুষ্পিতাটা তীব্র ভাইকে জড়িয়ে ধরে শার্ট ভেজালো, ঠিক অমন। নাহিদ হাসজ্জ্বল আননে ভ্রু উঁচায়। খুব অবাক হয়েছেন তাই না? হুম, মুখ দেখেই বোঝা যাচ্ছে। কথার পিঠে জুৎসই উত্তরটা এলো না। কেমন আচমকা বলে বসলো নুহা। মিস্টার ঢ্যাঁড়স, আপনাকে একটু জড়িয়ে ধরবো আমি? নাহিদের হাসি মুছল। হকচকালো তার উজ্জ্বল চেহারা। মুখের ন্যায় চেয়ে থাকার মাঝেই নুহা জড়িয়ে ধরল ওকে। ছেলেটা স্তব্ধ হয়ে পড়ে। শক্ত হয় পোক্ত দেহ। সেকেন্ড দুয়েক কাটলো হয়তো। যেভাবে ধরেছিল ওভাবেই বুক থেকে সরে এলো নুহা। বিহবল নাহিদের সাথে চোখ মেলানোর সাধ্য তার নেই। বরাবরের কাঠখোট্টা মেয়েটা আজ যেন পুষ্পিতার মতোই মূর্ছা যাচ্ছে লাজে। ছুটতে যাবে ভেবেও দাঁড়িয়ে গেল, আবার জিভে ঠোঁট ভিজিয়ে বলল। আমি কথা না বললে আপনার খারাপ লাগে, রাগ করলে ঘুম আসে না। আমার জন্য কেকও এনেছেন, সবার আগে খাওয়াবেন ভেবে। জন্মদিনের উইশটা অবধি আগে করলেন। এসবের কারণ কি শুধুই বন্ধুত্ব নাহিদ? একবার ভাববেন, প্লিজ ভাববেন। তারপর পালিয়ে গেল নুহা। নাহিদ যদি প্রশ্ন করে সেই ভয়ে, কিন্তু অনুভূতি থেকে কি আর পালানো যায়? পরদিন আয়েশার সাথে সবকিছুর বন্দোবস্ত নাহিদকেই করতে হচ্ছে। বুধবার হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা। আয়েশা হাফবেলা ছুটি নিলেন, তাও বাসার কাজ রাতে এগিয়ে রেখে অফিস থেকে দুপুরের পর ফিরলেন। সন্ধ্যায় আয়োজন গাঢ় হলো। সারা বাড়ির ভেতর মরিচবাতির আলো আর বিরিয়ানির কড়া গন্ধ ছুটে বেড়াচ্ছে। পুষ্পিতা থেমে নেই। সবকিছুর জন্য লোক আলাদা, অথচ কোনাকুনি থেকে কাজ খুঁজে আনছে মেয়েটা। আয়েশা কতবার মানা করলেও শুনছে না। শেষে ঠেলে ঘরে পাঠিয়ে দিলেন তিনি। আদেশ করলেন শক্ত করে। এখন মেহমান আসা শুরু হবে, যাও তৈরি হও। পুষ্পিতা ঘরে এসে দেখল নুহা বোম হয়ে বসে। তার মন ভালো নেই। চিত্তগগনে গুরুগম্ভীর মেঘ জমেছে। আজকাল রাতের ওই কাজটা একদম উচিত হয়নি। পুষ্পিতা না হয় ইমোশনাল, আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না, কিন্তু ও তো এমন নয়। প্রেমে পড়তেই এত হাবলা হয়ে গেল। এখন অবধি কিচ্ছু না হতেই জড়িয়ে ধরল নাহিদকে। এখন লোকটার সাথে চোখ মেলাবে কি করে? নুহার জন্য আয়েশা পছন্দ করে একটা সাদা গাউন কিনেছেন। আজকের দিনেই তো জন্মেছিল মেয়েটা। শূন্য ও কোল আলোয় ভরিয়ে পরিপূর্ণ করেছিল তাকে। সাদার মতো শুভ রং তার গায়ে জড়িয়ে রাখুক। নুহার সবকিছু বিষাদ ঠেকলেও মায়ের কথা ভেবে তৈরি হয়েছে। পুষ্পিতা একবার ভাবলো কথা বলবে, পরক্ষণে ঠোঁট টিপে নিল। একটু আগে যখন এসেছিল নুহা বলেছে একটু একা ছেড়ে দিতে। কি যে হলো মেয়েটার? জিজ্ঞাসা করলে কিছু বলছেও না। পুষ্পিতা সার ছেড়ে নিজের কাজে মন দিল। ও একেবারেই সাজগোজ করে না। আজ অবধি ভারী চেহারায় মেকআপ কখনো ছোঁয়ায়নি। একটু কাজল আর কখনো ছোট্ট একটা টিপ, কিন্তু আজকে কি হলো কে জানে। নিজে থেকেই মন ভরে সাজলো পুষ্পিতা। লাল টুকটুকে জামার সাথে বড় দুটা ঝুমকা ঝোলালো কানে। ঠোঁট ভরে লিপস্টিক পরলো।
চোখে গাঢ় কাজলের সাথে দুহাত ভর্তি চুড়ি, পিঠ সমান চুলগুলো কমাসে বড় হয়েছে কিছুটা, সর্বক্ষণ বেঁধে রাখা ওদের আজ খুলে দিল হাওয়ায়। নুহা মনমরা হয়ে বসেছিল, টুংটাং শব্দ শুনে ঘাড় ফেরালো। এমনি পরিপাটি পুষ্পিতাকে দেখে ঝটকা লাগলো চোখে, আর্তনাদ করে বলল, এ কি, এ আমি কাকে দেখছি? পুষ্পিতা ঘাবড়ে গেল, বোকা বোকা চোখে বলল। ভালো লাগছে না তাই না? বসা থেকে তড়াক করে দাঁড়িয়ে গেল নুহা, এক লাফে সামনে এসে দাঁড়ালো, কণ্ঠ ও শৃঙ্গে তুলে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।